কত হলো? 150 টাকা। 150 টাকা? নাও 100 টাকা। 150 টাকা হয়েছে স্যার। আরে ঠিক আছে ভাই, যাও না। আরে মঙ্গল আবার কোথায় গেল? কিন্তু তুমি তো ওকে 2টোর সময় আসতে বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, ও আবার ঘুমিয়ে পড়েনি তো। মঙ্গল, আরে এই মঙ্গল কোথায় তুই? এটা কি করে হয় ভাই? তুই কি গাড়ি সার্ভিসিং করাস নাকি? কি আশ্চর্য ব্যাপার মঙ্গল। আচ্ছা দেখছি, দাঁড়া কি করতে পারি। আরে এই মুশকিলে ফেলে দিল। কি হয়েছে? গাড়ি খারাপ হয়ে গেছে। এভাবে হঠাৎ করে? আরে সেটাই তো ভাবছি, বাড়ি গিয়ে দেখছি কি করতে পারি। তুমি বরং এখানে ওয়েট করো, আমি ট্যাক্সি নিয়ে আসছি। আরে এই তো ট্যাক্সি। ট্যাক্সি কোথায় যাবেন স্যার? শ্যামনগর যাবে? কেন যাব না স্যার? থ্যাংক ইউ, এসো। আরে কিভাবে বাইক চালাচ্ছে রে ভাই? আরে মদ খেয়েছিস নাকি? মরার জন্য আমার গাড়িটা পেয়েছিস? এই মুখ বন্ধ কর। ওই ভাই তোমাদের টাকার দরকার তো। টাকা গয়না যা আছে সব বের কর, তাড়াতাড়ি বের কর। বলছি না জামাল আছে, তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি। এটা কি করছো তুমি? এই গুন্ডাদেরকে ভয় পাচ্ছো? আরে গয়না তো আর জীবনের থেকে বেশি দামি নয়, দিয়ে দাও তাড়াতাড়ি। শেখ, বরের থেকে কিছু শেখ, বুঝতে পারছিস তুই? এই না ভাই, আরে তাড়াতাড়ি করো না প্লিজ। নে বরের কথা শোন, বার কর তাড়াতাড়ি। হ্যাঁ, বউয়ের থেকে বেশি বুদ্ধিমান স্বামী। চল তাড়াতাড়ি, নেকলেস দে, নেকলেসে বার কর তাড়াতাড়ি। চল তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। এইগুলো নাও বাস ভাই। বাস, সাবাস। সব দিয়ে দিয়েছে, এবার আমাদের যেতে দাও ভাই প্লিজ। তোর বউ এখনো মঙ্গলসূত্রটা দেয়নি। এটা আমি দেব না। দিয়ে দে। এটা আমার বিয়ের চিহ্ন, এটা আমি দেব না। দেব না আমি। শেষবারের মতন বলছি, মঙ্গলসূত্রটা দিয়ে দে। দেব না। আমি তোমাদের জ্যান্ত ছাড়বো না, আমি তোমাদের ছেড়ে দেবো না। এই, এবার এই মেয়েটা কি করব? চলে কেউ মেরে দি। হ্যাঁ, একেও মেরে দি। আরে কোথায় পালাচ্ছে? ওই তো ওইদিকে। এই মেয়ে, এই, কোথায় পালাচ্ছিস? পালাচ্ছিস কোথায়? দাঁড়া। দাঁড়া বলছি। এই দাঁড়া, চল চল, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি আয়। এই, দাঁড়া দাঁড়া। এই বেটা, দাঁড়া। চল চল পালাই। চল পালা, তাড়াতাড়ি। হ্যাঁ চল চল চল। তাড়াতাড়ি চল। চল চল চল। কাকু, কাকু, আমাকে একটু সাহায্য করো না প্লিজ। কি হয়েছে মা? আমার কাছে বেশি সময় নেই। ওই ওই সিডিআই কে ফোন করুন না প্লিজ। সিডিআই? তুমি বলতে চাইছো সিআইডি? হ্যাঁ, ওটাই সিআইডি। কাকু প্লিজ সিআইডি কে ফোন করুন না। ঠিক আছে, আমি এখনই ফোন করছি। হ্যালো, সিআইডি? এসব কি হয়ে গেল? আপনি নিজেকে সামলান, এদিকে আসুন, সামলান নিজেকে। বাঁচা যথেষ্ট মুশকিল ছিল। দুটো গুলি করেছে, আর গুলি দুটো এখনো শরীরের ভিতরেই। চলো, কম করে তো এটা জানা যাবে যে গুলি কোন বন্দুক থেকে চালানো হয়েছে। স্যার, ব্রিফকেসে যত জুয়েলারি ছিল সব উধাও, শুধু কয়েকটা কাপড় আছে। পকেটেও তো কিছু নেই।
এই হাতে আংটির চিহ্ন রয়েছে, তার মানে হাতে যা ছিল সেটাও খুলে নিয়ে গেছে। আর স্যার এনার মঙ্গলসূত্র নিয়ে গেছে। মনে হচ্ছে লুটপাট করার জন্যই খুন করা হয়েছে। নিয়ে যাও। একটা বিষয় দেখেছো, ট্যাক্সির পিছনের সিটে রক্ত রয়েছে, পিছনের সিটে, সামনের সিটে কিন্তু কোনো রক্ত নেই। স্যার মনে হচ্ছে ট্যাক্সি ড্রাইভার পালিয়ে গেছে। খোঁজ নিয়ে দেখি। গোপী, তুমি খুবই সাহসিকতার পরিচয় দিয়েছ। এই এটিএম এর আঙ্কেলকে তুমিই বলেছিলে না ফোন করে আমাদের খবর দিতে? সরি, এখন তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা চলে এসেছি। দাদা আর বৌদিকে এরা কেন মারলো? ওদের কি দোষ ছিল? প্রীতির কি হবে? আমার দাদা কার কি ক্ষতি করেছিল? আমরা তোমাদের কষ্টটা বুঝতে পারছি। এই খুনিদের আমরা খুব তাড়াতাড়ি ধরবো আর তাদের শাস্তিও দেব। গোপী, তুমি এটা বলো যে কতজন ছিল? ওরা দুজন ছিল, বাইকে এসেছিল। একটাই মোটরসাইকেলে ছিল নাকি একটা বাইকেই এসেছিল। কারো মুখ দেখতে পেয়েছিলে নাকি মুখ ঢাকা ছিল? ওরা হেলমেট পরে এসেছিল, তাই মুখ দেখতে পাইনি। আর কিছু দেখেছিলে তুমি? না, ওরা গুলি চালাচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কোনোভাবে ট্যাক্সি থেকে প্রীতিকে নিয়ে এখান থেকে পালিয়ে গেলাম। আচ্ছা, এই ড্রাইভার কোথায় গেল তুমি দেখেছো? ওর গুলি লেগে গেছিল। ড্রাইভারেরও গুলি লেগেছিল? আমার সামনেই ওর গুলি লেগেছিল। আর স্যার সামনের সিটে রক্তের দাগও পর্যন্ত নেই। সেটাই তো, আমিও সেটাই ভাবছি। গুলি যদি লাগবে তাহলে রক্ত নেই কেন? স্যার এরকমটা নয় তো যে ট্যাক্সি ড্রাইভার আহত অবস্থায় কোথাও পালিয়ে গেছে? যদি ওই ড্রাইভার আহত অবস্থায় পালাতো তাহলে রাস্তায় কোথাও না কোথাও তো রক্ত থাকতো, কিন্তু এখানে তো কিছুই নেই। গোপী, এই ট্যাক্সিটা কোথা থেকে নিয়েছিলে? স্টেশনের বাইরে থেকে নিয়েছিল। ড্রাইভার দাদা বলেছিল যে গাড়ি খারাপ হয়ে গেছে, তাই দাদা ট্যাক্সি নিতে বাধ্য হলো। ড্রাইভার দাদাকে? ও দাদার গাড়ি চালায়। তো গাড়ি খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য আঙ্কেল ট্যাক্সি নিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, কোথায় থাকে ড্রাইভার দাদা? আমাদের বাড়ির বাইরেই ওর ঘর। ও, চলো ড্রাইভার দাদার একটু খোঁজ নেওয়া যাক। স্যার আমি তো নিজেই খুব দুঃখিত, দিবাকর স্যারের মতন এত ভালো মানুষ। তুমি এটা বলো যে গাড়িটা হঠাৎ করে খারাপ হলো কি করে? সেটাই তো ভাবছি স্যার। এই ভাবনা চিন্তা বন্ধ করো, বুঝলে? এই গাড়িটা খারাপ হয়নি, জেনে শুনে খারাপ করা হয়েছে। হয়তো তুমিই করেছো। আমি হ্যাঁ, তুমি। আমি কিছু করিনি, আমার কথা বিশ্বাস করুন স্যার। কিচ্ছু করো। তাহলে এই গাড়িটা ঠিক ওই সময় কিভাবে খারাপ হলো যখন তুমি দিবাকর বাবুকে স্টেশন আনতে যাচ্ছিলে? জানি না স্যার। জানে না? গাড়ির ইঞ্জিনটা চেক করো। চাবি দাও। সরে যাও। স্যার এই দেখুন, কেউ ব্যাটারির তারটাকে খুলে রেখে দিয়েছে স্যার। এই তারগুলো কে টানা ইচ্ছা করেছে এখানে? হ্যাঁ স্যার এটা কি করে হলো? আমরা তোকে জিজ্ঞেস করছি, উল্টে তুইও আমাদের জিজ্ঞেস করছিস। সত্যি বল। আমি কিছু জানি না স্যার। চুপ! যখন তারগুলো নিয়ে টানা হেচ্ছা করা হচ্ছিল তখন কি তুমি ঘুমোচ্ছিলে? হ্যাঁ স্যার, আমি ঘুমিয়ে পড়েছিলাম। বলছে এবার। স্যার যদি কেউ এই ব্যাটারি তারটা খুলে দিয়ে থাকে বা বনেটটাও খুলে থাকে তাহলে গাড়ির অ্যালার্ম তো নিশ্চয়ই বাজবে স্যার। হ্যাঁ, কিন্তু স্যার আমি তো কোনো অ্যালার্ম শুনিনি। এর মানে হলো খুনি গাড়ি চাবি দিয়ে খুলেছে। চাবি তো আমার কাছে থাকে। আর ডুপ্লিকেট চাবি? ডুপ্লিকেট চাবি তো বাড়িতে। বাড়িতে? কোথায় দেখাও তো একটু। আসুন স্যার, আসুন। চাবিটা কোথায়? স্যার এই ঘরে। এসব কি হয়েছে? জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আবার এটা বলো না যে এই বিষয়ে কিছু জানো না তুমি। না স্যার, আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, ওই আর একটা চাবি কই? হ্যাঁ স্যার,
ওই চাবিটা ওই ড্রয়ারে আছে। চাবিটা নেই এখানে। চাবি নেই? স্যার এর মানে হলো ঘরের ভিতর থেকে চাবিটা চুরি হয়েছে। হ্যাঁ বিবেক, চাবি বাড়ির ভিতর থেকেই চুরি করা হয়েছে, কিন্তু কি করে? এটা দেখেছো? লকটা ট্যাম্পার করা হয়েছে। লোকটা এইখান থেকে ভিতরে ঢুকেছিল, পুরো ঘরটা ওলটপালট করে রেখেছে। শুধু চাবি চুরি করতে এসেছিল নাকি আরো কিছু রয়েছে যেটা নিতে এসেছিল? স্যার হতে পারে ওরা কোনো জরুরি কাগজপত্র চুরি করতে এসেছিল। হ্যাঁ, হতেই পারে, হতে পারে, কিন্তু কি এমন কাগজ ছিল? এখানে ট্যাক্সি স্ট্যান্ডের ইনচার্জ কে আছে? এই! 1000 টাকা ফাইন। কিসের জন্য স্যার? এটা কি পিক ফেলার জায়গা? আরে স্যার, এটা সিঙ্গাপুর নয়, এটা ইন্ডিয়া। ইন্ডিয়া বলেই 1000 বলছি। সিঙ্গাপুরে যদি রাস্তার উপর একটা কাগজের টুকরো ফেলা হয় তাতেও 50,000 টাকা ফাইন হয়। পান খেয়ে পিক ফেলার কথা ভুলে যা তুই। আরে ভাই, এই সকাল সকাল কে চলে এসছে ভাষণ দেওয়ার জন্য বলতো? এই, তবে রে তোর- আর একবার যদি তোর মুখ থেকে পিচকারি বেরিয়েছে না, তোকে এই গার্বেজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আপনি কে স্যার? সিআইডি। সিআইডি? পান খাবি আর? না স্যার, আজকের পরে আর খাবো না। চল সোজা হয়ে দাঁড়া। পান খাবো না স্যার। ট্যাক্সি নাম্বার ZAP12 B357 এই স্ট্যান্ডেই রেজিস্টার, তাই না? ZAP12 B357? হ্যাঁ। হ্যাঁ স্যার, এই ট্যাক্সিটা নিয়ে তো হেভি বওয়াল হয়েছে স্যার। জানি না এই ট্যাক্সিটা কোথায় চলে গেছে। তুমি ফোন করে ড্রাইভারকে জিজ্ঞেস করো নি কোথায় গেছে? করেছিলাম স্যার, কিন্তু ও তো ফোনই তুলছে না স্যার। ফোন তুলছে না মানে? এই বিট্টু থাকে কোথায়? বিট্টুর গায়ে যদি গুলি লেগে থাকে তাহলে ড্রাইভারের সিটেও রক্তের দাগ থাকা উচিত ছিল। কমসে কম লাশটা তো পাওয়া উচিত ছিল। এছাড়া স্যার কোনো হসপিটালে ভর্তি হওয়া উচিত ছিল। কোনো হসপিটাল থেকে কোনো খবর নেই। এই যে 432B। সীমা, তুমি এখান থেকে কাউকে পালাতে দেখেছো? পালাতে? কাকে? আরে একটু আগে যেই হসপিটালে কেউ না। কিন্তু হয়েছে মনে হচ্ছে বিট্টু টিভি দেখার নেশা আছে। চেষ্টা করেছে। গায়ে গুলি লাগার পরেও টিভি দেখায় এত মশগুল সে যে বেলের আওয়াজটা পর্যন্ত ওর কানে ঢুকছে না। এবার তুমি বাজাও কলিং বেল, যদি তোমারটা শোনে। তোমার কলিং বেল তো আচ্ছা আচ্ছা লোকের মাথা ঘুরিয়ে দেয়। আচ্ছা, তাই নাকি? আমি কোথাও যাব না। সচিন, ফ্রেডি কলিং বেল বাজানোর পরেও কেউ দরজা খুললো না। তাহলে স্যার দেরি করে লাভ কি? চলো। তুমি কেন বুঝতে পারছো না? আরে কি চিকিৎসা করছে? একজন আমার জন্য এই। কেমন করছে? My God. পালস আছে, অজ্ঞান হয়ে গেছে মনে হয়। মাথায় আঘাত পেয়েছে বোধহয়, এই জন্যই অজ্ঞান হয়ে গেছে। জল সেটাও তো। এই, স্যার মনে হয় ওই গুন্ডাটাই যারা দিবাকরকে মেরেছিল। হ্যাঁ সেই মনে হয়। এই ওটা, তুমি ঠিক আছো? আপনারা কারা? ভয় পেও না, আমরা সিআইডি। তুমি বলো এখানে কি হয়েছিল? আমি খাচ্ছিলাম আর সেই সময় কেউ আমার মাথার পেছনে মারলো আর আমার চোখে অন্ধকার হয়ে গেল। কখন হয়েছে এটা? কটার সময়? রাত তখন 8:08 হবে। আমি ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তার মানে কাল রাতে তুমি ডিউটিতে যাওনি? আমি তো আপনাদের সামনে জ্ঞান ফিরে পেলাম। ও, তার মানে এই বদমাইশগুলো প্রথমে দিবাকরের কারটা খারাপ করেছে, আর তারপর যখন দিবাকর এর ট্যাক্সিতে এসে বসেছিল তখন ওর ড্রাইভার আগে থেকেই অজ্ঞান হয়ে পড়েছিল। তার মানে স্যার সবকিছুই নকল ছিল? হ্যাঁ ফ্রেডি, ওই ট্যাক্সির ড্রাইভারও নকল ছিল। কোনো গুলিটুলি চলেনি। এই ফরেন্সিক রিপোর্টের হিসেবে তো ট্যাক্সিতে 2 রকমের রক্ত রয়েছে,
এক দিবাকরের আর দ্বিতীয় তার ওয়াইফের। ড্রাইভারের রক্ত যখন ট্যাক্সিতে ছিলই না তখন রিপোর্টে কি করে আসবে সেটা? কিন্তু গোপী তো বলছিল না সে দেখেছে ট্যাক্সি ড্রাইভারের গুলি লাগতে। আরে ভাই, সে কেমন গুলি যেটা লাগলো অথচ রক্ত বেরোলো না? স্যার, দিবাকরের ব্যাপারে আমরা অনেক কিছুই জানতে পেরে গেছি স্যার। কি জানা গেছে? ও একটা সরকারি চাকরি করত। ও আসলে রাস্তা আর হাইওয়ে বানানোর কাজ করত। সড়ক আর হাইওয়ে, তার মানে এটা অনেক বড় টাকার খেলা। টাকার খেলা তো রয়েছে, কিন্তু অন্য ধরনের কোনো। অন্য ধরনের মানে? এই দেখো, দিবাকরের নামে তো অনেক টাকার জমি জায়গা আছে, কোটি টাকার মালিকও। কোটি টাকার সম্পত্তির নামে যখন তখন এ সরকারি চাকরি কেন করছিল? কি জানি। আজকাল তো প্রতি মিনিটেই সম্পত্তির কারণে খুন হয়ে চলেছে, তাহলে এই খুনটাও একই কারণে হয়নি তো? ওকে স্যার, স্কেচ হয়ে গেছে স্যার। হয়ে গেছে? আরে বাহ, গোপী এত তাড়াতাড়ি স্কেচ তৈরি করে দিয়েছে, দারুণ ব্যাপার। আমি তো সবসময় বলি যে মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। হ্যাঁ, সেটা তো ঠিক কথা। আচ্ছা গোপী, ভালোভাবে দেখো, ওই ট্যাক্সি ড্রাইভার তো? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। দেখো গোপী, প্রীতি তো রুমা পিসির কাছে আছে, তুমিও বরং ওখানেই চলে যাও। ফেডি, ওকে তুমি নিয়ে যাও। তুমি যাবে তো ফেডি আঙ্কেলের সঙ্গে? হ্যাঁ, ইনি আমাকে খুব ভালো ভালো জোকস শোনান। ফ্রেডি কই, আমাদের তো কখনো জোক শোনায় না। হ্যাঁ, আমার জোক শুনলে আপনাদের তো চোখে জল চলে আসে, আর তার জন্যই আমি শোনাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি গোপীকেই শোনো। যাও বাবু। চলো 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 চলো, আজকে রাস্তায় যেতে যেতে আরো কয়েকটা ভালো জোক শোনাবো তোমায়। নিখিল, একটা কাজ করো, তুমি বরং রেকর্ডটা চেক করো, দেখো এই ট্যাক্সি ড্রাইভার কোনো পুরনো পাপী কিনা, আগে কোনো অপরাধ করেছে কিনা। স্যার, বেচারি গোপীর একটাই আশ্রয় ছিল এই পরিবারটা, সেটাও গেল এখন। আমরা কিছু করবো ওর জন্য। হ্যাঁ অভিজিৎ, সত্যিই কিছু করা দরকার। স্যার, নিখিল, স্যার এই লোকটার ব্যাপারে জানতে পেরে গেছি। এর নাম হলো বিনোদ, চুরির অপরাধে 3 বার জেলেও গেছে। 3 বার জেলেও গেছে? অ্যাড্রেসও রয়েছে ওর, 107 বিদ্যাধরনগর। এইটাই হবে না? হ্যাঁ স্যার, এটাই সেই বাড়ি। চলো দেখা যাক। কে? আপনারা? বিনোদ আছে বাড়িতে? বিনোদ? কিন্তু আপনারা কে? আমরা সিআইডি অফিসার। সিআইডি? আপনি বিনোদের মা নিশ্চয়ই? আমি সেই অভাগী মা যে নিজের ছেলেকে ছেলে বলতে লজ্জা পায়। বিনোদ চোর হলো কি করে? তোমরা সিআইডি অফিসার কি করে হলে? কোনো উত্তর আছে তোমাদের কাছে? না। সেরকমই, ছোটবেলায় অন্যের খেলনা চুরি করত। ভাবতাম ছোট, ঠিক হয়ে যাবে, কিন্তু বড় হয়ে বড় বড় জিনিস চুরি করতে লাগলো, বড় চোর হয়ে গেল। আপনার ছেলে বিনোদ এখন চুরির থেকেও বড় কাজ করছে, খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে। খুনিদের সাথে? আগে হ্যাঁ, গতকাল রাতে এক হাজব্যান্ড ওয়াইফ খুন হয়ে গেছে। কিন্তু বিনোদের ওদের সাথে কি সম্পর্ক? বিনোদ ওই খুনিদের সঙ্গে জড়িত আছে। হে ভগবান, এই দিনটা দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে। ভালো হয়েছে যে বিনোদের বাবা এই দিনটা দেখার জন্য আর বেঁচে নেই, না হলে উনি খুব আঘাত পেতেন। বিনোদ এখন কোথায়, বাড়িতে নেই নাকি? 2 বছর ধরেও আসেইনি। বছর 2 আগে আপনার কাছে কোনো ফোন নাম্বার রেখে গেছিল? নম্বর তো দেয়নি, কিন্তু ওর চিঠি আসতো। ওই চিঠিগুলো আছে নাকি ছিঁড়ে ফেলেছেন? কি করে ছিড়বো ওগুলো? ওই চিঠিগুলো একটাই তো চিহ্ন আমার ছেলের, বুকে আগলে রেখেছি আমি। আমরা কি চিঠিগুলো দেখতে পারি? আমি নিয়ে আসছি। এই বিনোদ তো দেখছি খুবই নিচু মানসিকতার, নিজের মায়ের খেয়াল পর্যন্ত রাখে না সে। এই নিন। এই চিঠিগুলোকে কি আমরা রাখতে পারি? নিয়ে যাও বাবা, কিন্তু যদি বিনোদকে পাও তাহলে ওকে বলো ও যেন মায়ের মুখাগ্নি করতে অবশ্যই আসে।
মনে হচ্ছে দিবাকর বাবুর সঙ্গে আপনার বেশ গভীর সম্পর্ক ছিল। রক্তের সম্পর্ক তো আজকাল জলের থেকেও পাতলা হয়ে গেছে। টাকার সম্পত্তির লোভে এক ভাই আরেক ভাইকে খুন করে দিচ্ছে। দিবাকর বাবুর অনেক জায়গা জমি, তাই না? বোধহয় কোটি টাকার উপরে। আচ্ছা, কে কে? কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার কার ছিল? কোটি টাকার সম্পত্তি ছিল যখন, কেউ তো বিক্রি করতে চাইছিল, তাই না? কে ছিল সে? নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছিল কি নিয়ে? ও, ওই সম্পত্তির পেপারগুলো দেখান তো। কোন শরিকের কতটা অংশ লেখা আছে দেখি একটু। যখন 30 জন একসঙ্গে বলছে যে এই প্রপার্টি থেকে তাদেরও অংশ চাই, আর সেই প্রপার্টির জন্য যখন খুন হয়ে যায়, তার মানে এই খুন কোনো একজন তো করেনি। 30 জনের মধ্যে 8-10 জন তো আছে এই খুনের প্ল্যানিং এ। যখন 8-10 জন মানুষ বন্ধ ঘরে বসে প্ল্যান করছিল যে কোনো একটা মানুষকে মারতে হবে, তখন ওদের মধ্যে কারোর মনে ভয় এলো না যে ধরা পড়ে যেতে পারে? আর আমরা এখানে কি করছি? মাছি তাড়াচ্ছি। সে তো করছে এক একটাকে ধরে ঝুলিয়ে দিই। ইয়ার কি নাকি একজন ভালো মানুষকে খুন করে দিল? আর যতগুলো লোক লাইনে দাঁড়িয়ে আছে দিবাকরের প্রপার্টির ভাগ নিতে, তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ এই নরেন্দ্রর পাওয়ার কথা ছিল। নরেন্দ্র পেত? হ্যাঁ। আচ্ছা, কাজ কি করে এই নরেন্দ্র? ও, তো এই হলো চক্কর। কি হলো? আসল গল্প তো অফিসেই। তার মানে এই নরেন্দ্র দিবাকরের অফিসেই কাজ করে, অফিসে বসেই ওর উপর নজর রাখে। এই সবচেয়ে বড় ঘুঁটি এই খুনের প্ল্যানিং এ। ও হো 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 হো। কি হলো ফ্রেডি? খুব চালাক এই বিনোদ স্যার, খুব চালাক। প্রত্যেকটা চিঠিতে আলাদা আলাদা পোস্ট অফিসের স্ট্যাম্প লাগানো রয়েছে। প্রত্যেকটা চিঠি আলাদা পোস্ট অফিস থেকে। আচ্ছা, তার থেকে বড় কথা স্যার, কি সব হাবিজাবি লিখেছে চিঠিতে, এই দেখুন স্যার। আর সেটা সে লিখেছে নিজের মাকেই। আমার চিন্তা একদম করো না, আমি ফাল্গুনের মতো অলস নই, আমি দিগ্বিজয়ের মতো কাজের মানুষ। এরকম অনেক নাম আছে চিঠিগুলোতে। এতে লেখা আছে যে আমি জাস্ট লোকের থেকে জোরে দৌড়তে পারি, অনুজের মতো ধীরে নই। এক মিনিট। অনুজ, যশলোক, ফাল্গুন আর দিগ্বিজয়, নামগুলো তো আমি আজকেই কোথাও পড়েছি। কোথায় পড়লাম? ও, আজকের পেপারেই পড়েছি। নিখিল, পেপারটা নিয়ে এসো তো। স্যার, এই যে, এই দেখো। এরা চারজনেই ক্রিকেট প্লেয়ার, রকি ক্রিকেট ক্লাবের হয়ে খেলে। মনে হয় বিনোদ ক্রিকেটের অনেক বড় ফ্যান। সানডেতে ফাইনাল ম্যাচ আছে। এই রকি ক্লাব দেখছি ফাইনালে পৌঁছে গেছে। বারমোলা স্টেডিয়ামে ফাইনাল। এই রকি ক্রিকেট ক্লাব ফাইনালে যদি পৌঁছয়, তাহলে হয়তো বিনোদও ফাইনাল ম্যাচ দেখতে যাবে বারমোলা স্টেডিয়ামে। ম্যাচ সানডেতে আছে। সানডেতে ম্যাচ, তাহলে ততক্ষণে এই নরেন্দ্রের সঙ্গে দেখা করি। দরজা খোলা কেন? নরেন্দ্র, 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 নরেন্দ্র। ও নো। রেডি, একটু রুমটা চেক করো তো। দেখেছ, বুকে 2খানা গুলি করেছে। দিবাকর আর ওর স্ত্রীর খুন ঠিক একইভাবে করা হয়েছিল। লাশটাকে উল্টাও তো। আস্তে আস্তে। উল্টো দিকে তো এক্সিট হোল নেই দেখছি, তার মানে গুলিটা শরীরের মধ্যেই আছে। এই নরেন্দ্র। স্যার, আমরা তো ভাবছিলাম দিবাকরের খুন নরেন্দ্রই করেছে প্রপার্টির জন্য, কিন্তু নরেন্দ্র তো নিজেই মনে পড়ে আছে। স্যার, হ্যাঁ রেডি। নরেন্দ্র স্টাডি রুমে কাগজপত্র সেরকমই ছড়ানো ছিটানো যেরকম দিবাকরের স্টাডি রুমে ছড়ানো ছিটানো ছিল। কোন বিশেষ পেপার খুঁজে চলেছে এই খুনি নরেন্দ্র আর দিবাকরের বাড়িতে, যার জন্য একের পর এক ও খুন করে চলেছে? বিবেক, এই বিনোদ ছদ্মবেশেও আসতে পারে। চোখ কান খোলা রেখো।
চোখ খোলা আছে তো? হ্যাঁ স্যার। এক্সকিউজ মি ভাই, আপনার এই চশমা আর টুপিটা একটু খুলবেন? কেন? না না, আপনার মুখটা একটু দেখতে চাই। আমি কি কোনো হিরো? না না, আপনার মুখটা আমার ছোটবেলার এক বন্ধুর সাথে মেলে, বিনোদ নাম তার। বিনোদ? মনে নেই আমরা ছোটবেলায় একসাথে খেলতাম? চিনতে পারছিস না? আগে না, আমার নাম আকাশ, আর আমি কোনো বিনোদ নামের কাউকে চিনি না। স্যার ওই যে, ওই দাঁড়া, এই এই দাঁড়া বলছি। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, ছাড়ো ছাড়ো। ছাড়বো? আচ্ছা, তাহলে তুই বিনোদ? হ্যাঁ, আরে মদ খেয়েছিস নাকি? তো কি হয়েছে? আমি ম্যাচ দেখতে এসেছি, আমি ম্যাচ দেখবই। হ্যাঁ, ম্যাচ দেখবি এখন? আমি দেখাচ্ছি তোকে ম্যাচ। আমি কোনোদিন আপনাদের ক্ষমা করব না। আপনারা ক্রিকেট ম্যাচ দেখতে দিলেন না, কখনোই আমি আপনাদের ক্ষমা করব না। হ্যাঁ, তিনটে খুন করেছিস তুই, আর ম্যাচ নিয়ে কথা বলছিস? তিনটে খুন? কি বলছেন কি আপনারা? আমার প্লেয়ার ম্যাচ কি জিতলো? আরে তোকে তো আমার হাত পা বাঁধা, নাহলে তোকে এখনই আমি ম্যাচ দেখিয়ে দিতাম। তোর স্কোর 3, বুঝলি? তিনটে খুন করেছিস তুই, একটু আফসোস নেই তার জন্য? কি বলছেন কি? তিনটে খুন? আমি তো শুধু ছোটখাটো চুরি করি স্যার। পরশু ট্যাক্সি ড্রাইভার সেজে গেছিলে না, যখন দিবাকর আর ওর স্ত্রী খুন হয়? গিয়েছিলি কিনা? গিয়েছিলি না? গিয়েছিলাম। হ্যাঁ। ঠকানো হয়েছে আমাকে স্যার, আমাকে ঠকানো হয়েছে। শুধু বলা হয়েছিল মালপত্র চুরি হবে, আমি কি জানতাম যে ওরা খুন করে দেবে। একবার তুই সিআইডির হাতে ধরা পড়ে গেছিস তো, এবার তোর বাঁচা খুব মুশকিল। তোকে ওই লোকগুলো পর্যন্ত আমাদের নিয়ে যেতেই হবে, সে তুই চোরই হোস না কেন কিংবা ড্রাইভার। এমনিতে তো তুই ছেলে হিসেবে কেমন, সেটা তোর মার থেকে আমরা আগে জেনেই এসেছি। মার কাছ থেকে? হ্যাঁ। কারা ওরা? হ্যাঁ, কারা? আমি জানি না ওরা কারা ছিল। আমার কাছে ফোন এসেছিল, বলেছিল যে কাজ হয়ে যাওয়ার পর অর্ধেকটা ভাগাভাগি হয়ে যাবে, ব্যাস। ফোন বের কর, তোর ফোন বের কর দেখি। কোন নাম্বার থেকে ফোন এসেছিল? এই নাম্বারটা থেকে স্যার। 127। হ্যালো, এটা কোথাকার নাম্বার বলুন তো? কি? ওকে, না না, আমি পরে কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কোথাকার নাম্বার? রোডওয়েজ ডিপার্টমেন্টের। রোডওয়েজের নাম্বার স্যার এটা? হ্যাঁ, এই নরেন্দ্র আর দিবাকর দুজনই রোডওয়েজ ডিপার্টমেন্টে কাজ করতো। আচ্ছা, এদের মৃত্যুর রহস্য এদের অফিসের সঙ্গে জুড়ে নেই তো? বলুন, কার সঙ্গে দেখা করতে চান? মিস্টার সুরেন্দ্র, আমরা সিআইডি থেকে আসছি। আপনি নিশ্চয়ই জানেন যে দিবাকরকে খুন করা হয়েছে। খুব খারাপ হয়েছে। দিবাকর বসতো কোথায়? ওই টেবিলে। বিবেক, আমরা ওনার টেবিলটা সার্চ করব। আপনি যদি চান তো দাঁড়িয়ে দেখতে পারেন সেটা। ইটস ওকে স্যার, আমি বুঝতে পারছি। দিবাকরের কি কারোর সাথে মন কষাকষি বা শত্রুতা ছিল? শত্রুতা কারোর সঙ্গে ছিল না স্যার, কিন্তু কি? কিন্তু স্যার, লোকে বলে যে ও চেয়ারে বসে 2 নম্বরই করতো। 2 নম্বরই করতো? হ্যাঁ স্যার, করাপ্ট। লোকের কাছ থেকে ঘুষ নিয়ে টেন্ডার পাস করাতো। দিবাকর ঘুষ করছিল? আর না হলে কি স্যার, অনেক রাত পর্যন্ত অফিসে থাকতো, এমনকি আমরা চলে যাওয়ার পরেও। আর স্যার, ওর কম্পিউটারটাকে কাউকে ছুঁতে পর্যন্ত দিত না। আবার রাত 11টা পর্যন্ত কে ডিউটি করে স্যার? তাতে তো কোনো ভুলভাল কাজই হয় না। হোয়াট ননসেন্স! দিবাকর খুবই সৎ আর পরিশ্রমী ছেলে ছিল, তার বিরুদ্ধে কোনো কথা আমি শুনতে চাই না। সিআইডির অফিসাররা প্রশ্ন করছিলেন তো আমি। আপনি? আমি দীপক, এই ডিপার্টমেন্টের হেড। ও, তো আপনি নিশ্চয়ই জানবেন যে দিবাকর সৎ ছিল নাকি বেঈমান। খুবই সৎ ছিল, দেশভক্ত ছিল, কখনো নিজের লাভের জন্য দেশের কোনো ক্ষতি করতে চাইতো না। তাহলে আপনাদের এই মিস্টার সুরেন্দ্র কেন বলছিলেন যে? আসলে দিবাকর কারোর সাথে বেশি কথা বলতো না, ও নিজের কাজেই ব্যস্ত থাকতো, সেই জন্যই ওর নামে সবাই এরকম বলে। স্যার। হ্যাঁ বিবেক? মিস্টার দিবাকরের কম্পিউটার থেকে কিছু ফাইল ডিলিট করা হয়েছে। ওই ফাইলগুলো কালকে রাতে ডিলিট করা হয়েছে। এটা কিভাবে পসিবল? কম্পিউটার থেকে ফাইলগুলো গায়েব? স্যার, আমার তো মনে হচ্ছে যে দিবাকরের খুনে কোনো ভিতরের লোকেরই হাত আছে। এটা আপনি কি বলছেন স্যার? আচ্ছা, নরেন্দ্রও তো এই অফিসেই কাজ করতো, তাই না? আগে স্যার। কোন টেবিলে বসতো? এইদিকে। এই কম্পিউটারটা চেক করো। স্যার, এই কম্পিউটারটার থেকেও কিছু ফাইলস গায়েব হয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে দিবাকর আর নরেন্দ্রকে খুন করার পেছনে কোনো প্রপার্টির চক্কর নেই।
খুনি হয়তো এমন কোনো পেপারের খোঁজে এসেছিল যার সম্পর্ক এই অফিসের সাথেই। স্যার যদি সেটাই সত্যি হয় তাহলে এই অফিসের সমস্ত লোকদের আমাদের এখনই সাবধান করে দেওয়া উচিত তো, যাতে আর কোনো লোকের প্রাণ না যায়। না ফ্রেডি, এদেরকে সাবধান করে দিলে তো খুনিও সাবধান হয়ে যাবে। কিন্তু স্যার এরপর আমাদের প্ল্যান কি? খুনির তো পেপারটা দরকার আছে, আর আমাদের দরকার খুনিকে। এই পেপারগুলো যদি খুনির হাতে না পড়ে কোনোভাবে আমাদের হাতে এসে পড়ে, তাহলে খুনি নিজেই আমাদের কবজায় এসে পড়বে। প্ল্যান তো একেবারে A1 স্যার, কিন্তু এই পেপার আমরা পাবো কোত্থেকে? দিবাকরের ফাইল থেকে। বিবেক, দিবাকর আর নরেন্দ্রর কম্পিউটারে যতগুলো ফাইল আছে আর ওদের ড্রয়ারে যত পেপার আছে সব তুলে নাও। ইয়েস স্যার। তো খারাপ রাস্তা তো, হাইওয়ে নাম্বার 43। গত বছর আমাদের গাড়ি এখানে পাংচার হয়েছিল এই গাড্ডাগুলোর জন্য। আর এই দিবাকর এই হাইওয়ের ইঞ্জিনিয়ার ছিল। দিবাকর এত নিম্নমানের সমস্ত রাস্তাঘাট বানিয়েছে, দেশের কোনো নাগরিকই নিশ্চয়ই রাগের মাথায় ওকে মেরে ফেলেছে। না না ফ্রেডি, দিবাকরের ওয়াইফকেও খুন করা হয়েছে আর নরেন্দ্রকেও মারা হয়েছে। কেন মারলো? এই খুনি এমন কেউ যার সম্পর্ক রাস্তা বানানোর সঙ্গে। স্যার তার মানে খুনি অফিসেরই কেউ হতে পারে। এটা কি কি হলো স্যার? দিবাকর তো ইঞ্জিনিয়ার ছিল না? ফাইলে এসব কি পেপার? এতে তো লেখা রয়েছে কোন রাস্তা বানানোর কন্ট্রাক্ট কোন কন্ট্রাক্টরকে দেওয়া হবে। তার মানে স্যার এই দিবাকর কন্ট্রাক্টও বানাতো আবার রাস্তাও? স্যার এই দিবাকর কারো বিরুদ্ধে কোনো গোপন রিপোর্ট বানাচ্ছিল না তো? হতে পারে বিবেক, হতে পারে। এই সুরিন্দর বলছিল না যে অফিস শেষ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ ধরে দিবাকর কম্পিউটারের সামনে বসে থাকতো? তাহলে হতে পারে ও কোনো গোপন রিপোর্ট তৈরি করছিল এই রোড মাফিয়াদের বিরুদ্ধে, যারা এই রাস্তা বানানোর কন্ট্রাক্ট নেয় আর জালিয়াতি করে। আর ওরাই রোডওয়েজের অফিসে গিয়েছিল আর দিবাকরের বাড়িতে এবং নরেন্দ্রর বাড়িতে। কিন্তু সেই রিপোর্টটা গেল কোথায়? স্যার এটাও তো হতে পারে যে দিবাকর ওর গোপন রিপোর্ট কোনো চিপের মধ্যে লুকিয়ে রাখেনি তো? চিপের কথা শুনেই আমার চিপসের কথা মনে পড়ে গেল স্যার। রেডি, খাওয়া ছাড়া কি আর কিছু ভাবতে পারো না? সরি। তুমি ঠিকই বলছো বিবেক, হতে পারে ওই রিপোর্ট কোনো চিপে লুকিয়ে রাখা হয়েছে। মনে আছে ওই কেসটায় পেন ড্রাইভটা টয় কারে লুকানো হয়েছিল, খেলনা একটা গাড়ির মধ্যে? স্যার এই দেখুন স্যার, দিবাকরের এই ডায়েরিতে বাকি সব পাতায় কাজের কথা লেখা আছে, কিন্তু এই পাতায় এই দেখুন একটা ছবি আঁকা আছে। এই চিহ্নটা তো কোথাও দেখেছি মনে হচ্ছে। কোথায় দেখেছি? আরে হ্যাঁ, এই চিহ্নটা তো প্রীতির লকেটেই দেখেছিলাম। ওর লকেটটাও এই সাইজেরই, তাহলে হতে পারে ওই চিপ ওই লকেটেই আছে। আমি রোমাকে ফোন করছি। হ্যালো রোমা, আচ্ছা আমি অভিজিৎ বলছি। আপনি প্রীতিকে নিয়ে বিউরোতে আসতে পারেন? না না, বিশেষ কোনো কাজ নেই, আসলে আমরা ওর লকেটটা চেক করতে চাই। দেখুন, হয়তো ওর লকেটে কোনো চিপ লুকিয়ে রাখা হয়েছে। আর হ্যালো 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 রোমা, হ্যালো। কি হয়েছে স্যার? মনে হচ্ছে রোমার উপর অ্যাটাক হয়েছে। চলো এক্ষুনি। গোপী, গোপী, কপি গোপী। স্যার ওইদিকে ও মাই গড, এসব কি হলো? কি হচ্ছে আপনার? স্যার যেভাবেই হোক ওদেরকে বাঁচান স্যার। কাকে? এই গোপী আর প্রীতি কোথায়? গুন্ডারা গোপী আর প্রীতিকে প্রাণে মেরে ফেলবে স্যার। মাই গড, আপনি কি ওদের বলে দিয়েছেন যে প্রীতির লকেটে চিপ রয়েছে? হ্যাঁ স্যার, বাধ্য হয়েছিলাম, নয়তো ওরা আমাদের মেরে ফেলতো স্যার। ওরা চিপটাকে লকেট থেকে বের করার আগে গোপী প্রীতিকে নিয়ে পালিয়ে গেছে স্যার। গোপী প্রীতিকে নিয়ে পালিয়েছে? খুব বেশি তো যায়নি হয়তো। নিখিল, ওনাকে হসপিটালে নিয়ে যাও। বিবেক চলো। ইয়েস স্যার। ওই যে, এই, দাঁড়া।
বাচ্চাটা পালাচ্ছে ভাই, পালাচ্ছে। দাঁড়া। এই বাচ্চার উপর গুলি চালাচ্ছিস? তুমি ঠিক আছে বাবু? আপনারা প্রীতিকে রেখে দিন, ওর যেন কিছু না হয়। প্রীতির কিচ্ছু হবে না, তোমারও কিচ্ছু হবে না। তুমি খুব সাহসী, যারা সাহসী তাদের কিচ্ছু হবে না। বিবেক, ওকে নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে যাও। তোমার কিচ্ছু হবে না, তাড়াতাড়ি চলো। বাচ্চাটার কিচ্ছু হয়নি, বাচ্চাটা একদম ঠিক আছে। লকেট, ও তাহলে এই হলো চিপ, যার কারণেই এত ঝামেলা হচ্ছে। না ভাই, চিপ তো পাওয়া গেছে, এবার দেখা যাক এই চিপে কি রয়েছে। দুধ আর জল এবার আলাদা হয়ে যাবে। জল এসে গেল স্যার জিবে। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, বারবার এরকম আমার সামনে খাবারের কথা বলবেন না। আমার পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে পড়বে। অন্যায় হয়ে গেছে ভাই, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, ওকে? দিবাকর তো লিখেছে ওর অফিসের কয়েকজন টাকা নিয়ে রাস্তা বানানোর কন্ট্রাক্ট দিচ্ছিল। টাকা নিয়ে বরাত দিত। স্যার এইসব কথা শুনলে না মাথায় রক্ত উঠে যায়। সকলেই অন্যায়ের পাঁকে ডুবে আছে। যে কন্ট্রাক্ট পেত খুব খারাপ কোয়ালিটির রাস্তা বানাতো, 6 মাসের মধ্যেই রাস্তা শেষ। আরে চোরেদের লিস্টও আছে এখানে, দেখেছো? সবার প্রথম নামটা এর দেখছি। যদি প্রথম নামটা ওরই হয় তাহলে ওর কাছেই আগে যেতে হবে। এ ভাই, ওহো এত তাড়াহুড়ো কেন বাবা? আরে যাচ্ছি দাদা, যাচ্ছি। ওহো, এত তাড়াহুড়ো করে কে হতে পারে? ও ও, আপনারা? তোমার মালিক আছে বাড়িতে? আমরা সিআইডি থেকে আসছি। হ্যাঁ, দেখছি দেখছি স্যার। 1 ঘন্টা আগে তো চলে যাবার কথা ছিল। হয়তো উনি চলেই গেছেন। আপনারা এখানে দাঁড়ান, আমি দেখে আসছি। আরে গর্ধ করছিসটা কি তুই? আরে স্যার তাড়াতাড়ি পালিয়ে যান, বাইরে পুলিশ এসেছে, সিআইডির লোক। সিআইডি তাড়াতাড়ি। কনফারেন্সে যেতে হবে তাই না? হ্যাঁ, জানলা দিয়ে লাফিয়ে পড়ায় গোল্ড মেডেল, লোকেদের টাকা চুরি করাতেও গোল্ড মেডেল। হ্যাঁ, ছেড়ে দে, তোর অ্যাকাউন্টে 50 কোটি দিয়ে দেবো। ঘুষ দিবে আমাকে? চল, তোরও মনে থাকবে সারা জীবন কার সাথে দেখা হয়েছিল। 50 কোটি টাকার চড় খা একখানা তাহলে। হ্যাঁ, আমি হিউম্যান রাইটস ওয়ালাদের বলবো, হাত না হাতুড়ি, এইভাবে কেউ কাউকে মারে নাকি? যে টাকা গভর্নমেন্ট সড়ক বানানোর জন্য দেয় সেসব তোর পকেটে ঢুকিয়ে দিস। হয় সড়ক আদৌ নেই, অথবা সড়কে শুধুই গর্ত, জনতা মরুক অথবা গর্তে গিয়ে পড়ুক, তাতে তোর কিছু আসে যায় না। কি? তার উপর আবার দিবাকরকে খুনও করিয়েছে। এটা তো দিবাকরের ভাবা উচিত ছিল। কি ভাবা উচিত ছিল? ও একটা লিস্ট বানিয়েছিল, কে সৎ আর কে বেঈমান। আর তোর নাম বেঈমানের লিস্টে ছিল নিশ্চয়ই। সব থেকে উপরে আমার নাম রাখার কি দরকার ছিল? তুই ওকে কেনার চেষ্টা করিসনি? অনেক চেষ্টা করেছি, কিন্তু পাথরের মতন শক্ত ছিল। রাজি তো হয়নি, উল্টে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। আর তাই তুই প্ল্যান বানালি যে দিবাকরকে মেরে দিয়ে লিস্টটা হাতাবি। তাছাড়া আর কি করতাম আমি? যদি দিবাকরকে আমি না মারতাম তাহলে আমি জেলে পৌঁছতাম। জেলে তো এখনো তোকে পচে মরতে হবে, ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত। এখন শরীর কেমন আছে গোপী? একদম ঠিক আছে। এ তো ভীষণ সাহসী মেয়ে, না ইঞ্জেকশনে ভয় পায়, না ভয় পায় ওষুধে। আপনি ইঞ্জেকশন আর ওষুধের ভয় দেখাচ্ছেন ডাক্তারবাবু? এ তো গুন্ডা আর গুলি দেখেও ভয় পাইনি, তাই না গোপী? এই না গোপী, এই ফুল তোমার জন্য। তুমি তো ফুল খুব ভালোবাসো। হ্যাঁ, ভীষণ। ঠিক আছে, আমি এটা এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? এ কি চকলেট খেতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এক্সকিউজ মি, আপনারা কথা বলুন। নার্স এসো। গোপী তো চকলেট পছন্দ করে। হ্যাঁ। এই নাও তোমার চকলেট। কি হলো, কি দেখছো তুমি? প্রীতি কোথায়? ও প্রীতি, 1 মিনিট। রেডি?
এই এসে গেছে প্রীতি। প্রীতিকে দেখা মাত্রই গোপীর মুখে হাসি আর ধরছে না। দিন না, ও আমার ছোট বোনের মতো। ছোট বোনের মতো নয়, ছোট বোনই এ তোমার। আজ থেকে তোমরা একে অপরের পরিপূরক। একদম ঠিক বলেছেন স্যার। ওর আমাকে ছাড়া আর আমার ওকে ছাড়া আর কেউ নেই। স্যার, আমি খুব পরিশ্রম করব, এক টাকা জমিয়ে প্রীতিকে পড়াবো, ডাক্তার বানাবো। ডক্টর হবি তো প্রীতি? শুধু প্রীতিই নয়, তোমাকেও লেখাপড়া করতে হবে, অনেক বড় হতে হবে না তোমাকে? কিন্তু কিন্তু স্যার, আমি কি করে? আজ থেকে তোমাদের লেখাপড়া আর ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমাদের, যতদিন না তোমরা দুজনে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও। সত্যি? আমি সত্যি পড়বো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আমি সবসময় পড়তে চাইতাম। আমি সত্যি স্কুল যেতে পারবো? অফকোর্স, তুমি স্কুলে যাবে, ইউনিফর্মও পরবে, আর ফ্রেডি আঙ্কেল তো তোমাকে চিনতেই পারবে না। দেখলেন তো আপনারা কিভাবে একটা 13 বছরের বাচ্চা নিজের জীবনের ঝুঁকি নিয়েও আর একটা বাচ্চাকে বাঁচালো। নিজের এই সাহস, এই বাহাদুরি যদি আপনারাও দেখাতে পারেন, তাহলে অনেক অপরাধ আটকানো যেতে পারে। তাই আজ থেকে নিজেরা নিজেদেরকে বোঝান একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করতে। যদি আপনাদের মধ্যে কেউ কোথাও গোপীর মতো কোনো কম বয়সের বাচ্চাকে শিশু শ্রমিক হিসেবে দেখে থাকেন, তো তৎক্ষণাৎ পুলিশকে জানান। আপনার এই সামান্য সচেতনতা কারোর জীবনকে বদলে দিতে পারে।